মা, রিয়া, নিতু, কই তোমরা? বাজান কেমন আছিস তুই? আমি ভালো আছি মা, তুমি ভালো আছো? তুমি ভালো আছো ভাইজান? হ্যাঁ, তুই ভালো আছো? এই তো ভালো। রিয়া কেমন আছে? এই তো ভালো। তুমি দাও আমি একটু লাইভে দিই। রিয়া, Oh my god. Hello my cute Facebook friends and followers. Welcome to my live. তোমরা সবাই কেমন আছো? I hope you are so excited. কারণ আমার জীবনে আজকে একটা স্পেশাল দিন। Yes, you are so right. আমার হাজবেন্ড অনেক দিন পর আজকে দুবাই থেকে এসেছে। I am so excited. রিয়া 5 বছর পরে তোমার সাথে দেখা। উফ জামিল, একটু স্টপ হও না। এই ইমোশনাল কথাবার্তা আমরা পরে বলবো, আগে তুমি আমার ফ্যান ফলোয়ার্সদেরকে হাই বলো। হাই বলো, হাই বলো। হাই। এই যে দেখুন, ও হচ্ছে আমার হাজবেন্ড, দুবাই থেকে আসছে। আর একটু কালো হয়ে গেছে রোদে পড়ে পড়ে, কিন্তু কোনো সমস্যা নেই, আমি ক্রিম মেখে আবার ফর্সা বানিয়ে দেবো। ও হ্যাঁ, ভালো কথা, এই যে দেখুন, এটা হচ্ছে লাকেজ। এই লাকেজের মধ্যে অনেক স্বর্ণ গয়না কসমেটিক সব কিছু আছে, মানে আমার প্রয়োজনীয় যা যা দরকার সব কিছু নিয়ে এসেছে। আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে। আম্মা দেখো, ভাইজান কত বছর পরে দেশে আইছে, আর ভাবি কি শুরু করছে এই মোবাইলটা নিয়ে। ভাইয়ের দিকে কোনো খেয়ালই নাই। বৌমা, কত বছর পর পোলাটা আমার বাড়িতে আইছে, ওর একটু ঘরে নিয়ে বইতে দাও, ওর এক গ্লাস পানি দাও, একটু শরবত বানায় দাও। কি শুরু করে দিলা? ও নো ফ্রেন্ডস, এখন তো লাকেজ রাখা যাবে না, এখন তো লাকেজটা দেখাতে হবে। আচ্ছা বেবি, তুমি আমার ফোনটা একটু ধরো তো, ধরো, ভালো করে ধরবে। হ্যাঁ, অনেক ভার, অনেক 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 ভার, আমার তুলতে অনেক কষ্ট হচ্ছে। আরে ফোনটাকে ঠিক করে ধরো না। আল্লাহ, তুমি কিছু নিয়ে আসছো, অনেক ভার তো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কতটা ভারী, আমি ব্যাগটা তুলতেও পারতেছি না। অনেক কিছু আছে, স্বর্ণ গয়না থেকে শুরু করে কসমেটিক, ড্রেস সব কিছু আছে। আমি নেক্সট লাইভে লাকেজটা আনবক্সিং করে দেখাবো, ঠিক আছে? এখন আমি আমার লাইভটা শেষ করব, তোমরা সবাই ভালো থাকো, লাভ ইউ অল। দাও দেখি ফোনটা। ইস জামিল, তুমি না আজ তো একটা খ্যাতি রয়ে গেলে, তুমি না ফোনটাও ঠিক মতো ধরতে পারো না। তুমি একটাবার লক্ষ্য করছো, তোমার ফোনের ধরার ধরনটা ভালো না বলে আমার এই ডাবল চিনটা বোঝা যাচ্ছিল। এটা যদি আমার বান্ধবীরা দেখতো, আমার মান সম্মান থাকতো, আমার রেপুটেশন কবে নষ্ট হয়ে যাবে এভাবে করে। তোমার জন্য না আমার মান সম্মান থাকবে না, দেখতে পাচ্ছি। আচ্ছা যাই হোক, গরমে ঘেমে যাচ্ছি, মেকআপও নষ্ট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রুমে আসো, আমি লাকেজটা নিয়ে গেলাম, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, দুবাইয়ের মরুভূমির গরম কি এর থেকে বেশি ভালো ছিল, নাকি ভাবির এই লাইভের গরম ভালো লাগতেছে? বোন, দুবাইতে 50 ডিগ্রি গরমই ভালো ছিল। বাংলাদেশে আইসা বোর গরমে মনে কর যে মেকআপ গইলে যাইতেছে, তার ঢঙে বাঁচে না। একটু যে কথা বলবো, ভালো মন্দ জিজ্ঞেস করব, কিছু না, সে আমার সাথে গরম দেখে। সে বিদেশেই ভালো ছিলাম মনে হয়। চলো ভাইজান ঘরে যাই, চাকরিগুলো বাদ। হ্যাঁ বাজান, ঘরে আয়। কিরে বোন, ঠিক মতো পড়াশোনা করতেছিস তো, নাকি তোর ভাবির মতো মডার্ন হয়ে টিকটক মিকটক বানাবি? শোন, তোর ভাবির প্যারাই আমি নিতে পারতেছি না। তুই যদি প্যারা দেস তোর ভাবির মতো, দুইজনের প্যারা কিন্তু আমি নিতে পারবো না। আরে না না ভাই, কি যে কও তুমি, আমি কি ভাবির মতন নাকি? আমি তো গ্রামের মাইয়া, আমি জানি আমার পড়াশোনাটা ঠিক মতো করতে হবে। আর ভাবি তো কয়েকদিন বোনের বাড়িতে গিয়ে গায়ে একটু শহরের বাতাস লাগায় এখন মডার্ন সাইজ যাইছে। কি রে, তুই এইখানে বয়া বয়া ভাই বোনে মিল্লা গল্প করতাছোস, ওইদিকে আমি চাইল মাইল কুইটা রাখছি, পিঠা মিঠা বানাইতে দেবো না। বাজান, তোর কোনো পছন্দের পিঠা আছে? বানাই দিমু, তুই মনটা বইরা খাবি। মা,
তোমার হাতে সব পিঠাই তো আমার পছন্দ, তুমি যেটা মন দিয়ে বানাবো আমি ওইটাই খাবো। ওই যে পোয়া পিঠা মানে তেলের পিঠা, ডিজাইনা পিঠা, সেওই পিঠা, তোর যেটা যেটা পছন্দ আমি নিজের হাতে বানামু, তুই মনটা বইরা খাবি। বইরে সুস্কে আমার লেগে কটা বেশি করে বানায়। বানামু, তোরা দুই ভাই বোনই মন বইরা খাইস পিঠা। চল আয় আমার লগে। ওই স্টপ, জাস্ট স্টপ। আপনি এগুলো কি করতেছেন আম্মু? এখনকার দিনে কি আর কেউ পিঠা পিঠি খায় বলেন? আর পিঠা খেলে না এই যে শরীরের স্কিন আছে না, স্কিন নষ্ট হয়ে যায়। আর অতিরিক্ত তেল খাওয়া তো ভালো না, সেটা তো বুঝতে হবে। আর আপনারা পুরো গ্রামের ক্ষেতের মতো আচরণ করেন। আচ্ছা জামিল, তুমি একটা কাজ করতে পারো তো। তুমি না অনলাইনে পিৎজা, বার্গার, কোল্ড ড্রিঙ্কস, ফাস্ট ফুড আইটেম বলতে আরও অনেক কিছুই পাওয়া যায়। ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, ওগুলো অর্ডার দাও। ওগুলো আমরা সবাই মিলে বাসায় একসাথে খাবো। এগুলো তুমি কি কইতাছো ভাবি? ভাইজান 5 বছর পর দেশে আইছে আর মা তার জন্য পিঠা আটা বানাইবো, তুমি তার এগুলো খাইতে দিবা না? জামিল, তুমি তোমার বোনকে না একদম সাইলেন্ট থাকতে বলো। খেতে আম্মু, আপনি জামিলকে বলুন না আমরা সবাই মিলে পিৎজা, বার্গার, চাইনিজ খাবার এগুলো খাই, এগুলোর জন্য অর্ডার দেয়। আর কি এখন তো মডার্ন যুগ, বুঝতে হবে তো, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে না? আচ্ছা রিয়া, ঠিক আছে, তুমি যেহেতু ফাস্টফুড খাইতে চাইতেছো আমি অর্ডার করতেছি, আর মা যা বানাবে ওগুলো আমি খাবো, ঠিক আছে? আর শোনো, মা মুরব্বী মানুষ, তার সাথে এইভাবে কথা বলতে হয় না। ও জামিল, ডোন্ট লেকচার মি। শোনো, আমি রুমে যাচ্ছি, তুমি অনলাইনে আমার জন্য পিৎজা আর কোক অর্ডার দিও, আমার খুব ক্ষুধা লাগছে। মা, তুমি ওর কথা কিছু মনে করো না, আসলে ও কেমন দেখো না বাচ্চাদের মতো আচরণ করতেছে, আসলে মন থেকে করেন, ওই মাথার মধ্যে মনে হয় ভুট টুট ঢুকছে। আচ্ছা বাদ দাও, তুমি মন দিয়ে পিঠা বানাও, তুমি যা যা বানাবো সব আমি মন দিয়ে খাবো। আর শোনো, ওর জন্য আমি অনলাইনে অর্ডার করে দেবো, তোমরা চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, তোর লেগে আমি সব পিঠা বানাইতেছি, সব পিঠা মন ভরে খাবি। আই, ওর কথা চিন্তা করে আমাকে লাভ নেই, তোরা মন ভরে পিঠা খাও। যাই, ঘর থেকে মোবাইলেই না তার জন্য পিৎজা বার্গার অর্ডার করি, নাহলে তো আবার মাথায় তুলবো বাড়ি। এই ভাবি, তুমি কি একটু কাজকর্ম করতে পারো না বাড়িতে? আমার সারাদিন একলা একলা কাজকর্ম করে। এক্সকিউজ মি মিতু, একটু আস্তে স্পিকিং করো না। তুমি কি দেখতে পাচ্ছ না আমি ফেসবুকে রিলস দেখছি? আর জানো আজকে আমার একটা রিলস ভাইরাল হয়ে গেছে, 500 ভিউ হয়েছে। আর তুমি আমাকে কি বলছো? কাজের কথা বলছো? আই মিন আমি কাজ করব? দিস ইজ টোটালি ইম্পসিবল। ইম্পসিবল মানে কি? তুমি এই বাড়ির বউ, তুমি ঘরের কাজকর্ম করবে না? ঠিক আমার মা এই বুড়া বয়সে একলা একলা সব কাজকর্ম করব? সকাল থেকে রান্না বান্নার সব কাজকর্ম, বাড়ির সব কাজকর্ম সে একলা একলা করে। তুমি কি কোনো কাজে হাত দিবা না? আচ্ছা, তুমি যদি বাড়ির কাজকর্ম করো তাহলে কি তোমার এই হাতগুলা নষ্ট হয়ে যাইবো? ও মাই গড মিতু, তুমি কি আমাকে অর্ডার করছো? জানো আমি যদি রান্নাঘরে যাই তাহলে যে আমি ব্র্যান্ডেড কসমেটিক ইউজ করি সেগুলো নষ্ট হয়ে যাবে। আর জামিল তো দুবাই থেকে টাকা পাঠায় কাজ করার জন্য, তুমি আমাকে ওয়ার্কিং করতে বলতেছো? নো, আমি হলাম একজন সেলিব্রিটি, আমার ফেসবুকে 5000 ফলোয়ার্স আছে। ওরে আমার সেলিব্রিটি আইছে রে, মাত্র 5000 ফলোয়ার্স নিয়ে তুমি এত বড়াই করো? এই ফেসবুক কি আমি চালাই না? মোবাইল আমি চালাই না? ভাইজানের এত কষ্টের টাকা তুমি এখানে বইসা বইসা খালি ফুটানি করো। জাস্ট শাট আপ মিতু, আমি এখন দুবাই আলাল, তুমি এভাবে আমার সাথে মিসবিহেভ করতে পারো না। হ, ভাইজান তো দুবাই থেকে তোমারে থাপড়ানির লাইগা আইছে। যাও না যাও, ভাইজানরে গিয়া কও তোমারে যে কি করব। আমার কথা কিন্তু পরিষ্কার, এই বাড়িতে থাকতে হইলে হাত পা চালায়া কাজকর্ম করতে হইব। আমার মা একলা সব কাজকর্ম করতে পারবো না, আর এইখানে বইসা বইসা খালি ঢং দেখাইলে চলবো না। দিস গার্লস ইজ ভেরি ডেঞ্জারাস। আমি জাস্ট হট করে দিল, এখানে আর থাকা যাবে না।
বাহ, গ্রামের প্রকৃতিটা কত সুন্দর। আরে জামিল কেমন আছিস? কাদ্দাস ভাই বন বন। কবে আইছিস? আইসি ভাই, এই তো কয়দিন হইলো। আমি এই যে গতকাল রাত্রে খবর পাইছি যে তুই বাড়ি আইছিস, এটা শুনেই চলে আসলাম। খুব ভালো। কতদিন দেখিনি তোরে, সেই 5 বছর। হ্যাঁ ভাই। তা কতদিন থাকবি? ইচ্ছা তো আছে, টাকা পয়সা যা কামাইছি থাইকে যাম, আর যাবো না। ব্যবসা বাণিজ্য করে যদি দেশে থাকতে পারিস সেটাই তো ভালো। হ্যাঁ, আপনাকে লাগে একটু সময় ও মাই গড জামিল, হোয়াট ইজ দিস? কে এই লুঙ্গি পরা ক্ষেত লোকটা? ওনার গা থেকে কেমন যেন পোল্ট্রি মুরগির পারফিউমের গন্ধ আসতেছে। আমার নাক তো টোটালি ব্লাস্টিং হয়ে যাচ্ছে। কেন আমাদের বাড়িতে আসছে? হ্যাঁ, কি উল্টা পাল্টা কথা কইতেছো? সম্মান দিয়ে কথা বলো। সে আমাদের এলাকার বড় ভাই, সম্মানিত কাদ্দাস ভাই। আর শোনো, তুমি গন্ধের কথা বলতেছো না, এটা তো গন্ধ না, এটা হলো পারফিউমের গন্ধ, মানে সেন্ট সেন্ট। সম্মান? ও মাই গড জামিল, আমার স্ট্যান্ড আর এই ভিলেজ ম্যানের স্ট্যান্ড কি এক? বলো তো। ওনার গা থেকে সস্তা সরিষা তেলের গন্ধ আসতেছে, আর তুমি বলে এটা পারফিউম। দিস ইজ আনলাকি ফর মি যে এদের চেহারাও আমার দেখতে হচ্ছে। জামিল, আমি তো জানতাম না যে তোর বউ এত বড় ঘরে। আচ্ছা আমি যাই। হ্যাঁ আরে ভাই কই যান, বসেন তো। এই, তুমি একটা কাজ করো, তুমি কাদ্দাস ভাইয়ের কাছে মাপ চাও। কাদ্দাস ভাই বড় ভাই, তুমি মাপ চাইলে এমন কিছু আসবে চাইবে না। চাও, মাপ চাও। আমি মাপ চাইবো? নো, নেভার। আমি মাপ চাইতে পারবো না। আই এম নট মাফিং। আর এই ক্লাসলেস লোকটার কাছে আমি মাপ চাইবো? সে, এই শোনো, আমি না শপিং এ যাব। তোমার ক্রেডিট কার্ডটা আমাকে দাও তো। আচ্ছা যাও, ওই যে ভিতরে টেবিলের উপরে আছে। ঠিক আছে, আমি রেডি হয়ে ভাই, ভাই আপনি কিছু মনে করেন না ভাই, ওই যে টিকটক মিকটক বানায় তো, ওই আর কি। আরে না না, আমি কিছু মনে করবো কেন? ভাবি একটু মডার্ন মনে হয়, শহরের মেয়ে, এই জন্য একটু গ্রামের লোক একটু অপছন্দ করে। ওটা কোনো ব্যাপার না, আমরা গ্রামের লোক, খেতে খামারে কাজ করা লোক, বুঝিস না? আমি তো যে আজকে খামারে কাজ করে আসলাম। আচ্ছা তাহলে তুই থাক। হ্যাঁ আচ্ছা ভাই, আয়েন তাইলে আর একবার। আচ্ছা যাইস, আমাকে বাড়ি যাস, আর বাজারে আসিস, দেখা হবে না? আচ্ছা। আচ্ছা। আরে 5টা বছর পরে দেশে এলাম, দেশের মানুষের লগে কই মন খুলে দুইটা কথা কমু, আমার মাথা কাটা গেল, দিল লোকটার অপমান করে। এই মেয়ের অহংকার আর ঢং দিন দিন সীমা ছাড়াই যাইতেছে। এই আম্মা, তুমি ভাবিরে কিছু কও না কিসের জন্য? সারাটা দিন যে খালি মোবাইল আর ফেসবুকে লাইভ লয়ে বসে থাকে, কখন জানি কোন বেটার লগে জায়গা। কি করবো রে মা, পোলাটা আমার 5টা বছর পর দেশে ফিরছে। এখন যদি বউরে কিছু কইতে যাই, সংসারের ভিতরে হইব একটা অশান্তি। আসলে ও তো শহরের বাতাসে বড় হইছে, গ্রামের হালচাল কিছু বুঝে না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বাদ দে এইসব কথা। শহরের বাতাস কই থেকে দেখলাম মা? ভাবি তো আমার পাশের গ্রামের করিম চাচার মাইয়া। বিয়ার পরে 2-4 মাস বইনের বাসায় যে শহরে থাকছে দেখে গায়ে একটু শহরের বাতাস লাগাই আইছে। আর তাছাড়া ভাইজান তো তার মাথায় তুলে রাখছে, এই কারণেই যত সমস্যা। আজকে দুপুরবেলা কাদ্দাস ভাইয়ের লগে কি ব্যবহারটা করলো কও? এটা তোমার নিজেরই শরম লাগতেছে। ও মাই গড, আবার আমাকে নিয়ে বাকবাইটিং চলছে। মিতু, তোমার কি আর কোনো কাজ নেই? তুমি শুধু আমার পিছনে কেন লেগে থাকো? তুমি কি কোনো কাম কাজিং করতে পারো না?
আমার তো কোনো কাজের অভাব নাই ভাবি। সারাদিন আমি আম্মার সাথে কাজকর্ম করি, ঘরের সব কাজকর্ম করি। আর তুমি তুমি খালি তোমার ওই ফেসবুকের রঙের বাক্সের ভিতরে মুখখানা ঢুকায়া বসে থাকো। ফেসবুককে তুমি বাক্স বলবা না, দিস ইজ সোশ্যাল মিডিয়া। আর শোনো আম্মা, আমি জামিলকে বলে দিচ্ছি, এই অজপাড়া গায়ের গরম আর মৃত্যুর চিপ মেন্টালিটি আমি আর সহ্য করতে পারবো না। আমি ফেসবুকে স্ট্যাটাস দিব, আই এম সো বোরিং ইন মাই লস হাউস। তখন যদি আমার বান্ধবীরা দেখে, আমাদের কি রেপুটেশন থাকবো? থাকবো না তো। বৌমা, তুমি একটু মাথাটা ঠান্ডা করো। মেয়ে তো ছোট মানুষ, বুঝে নাই কি বলতে কি বইলা ফেলাইছে। তুমি একটু জিরে এলো। না, আমি জিরাবো না। মেজাজটা পুরো হটিং হয়ে গেছে। আগে জামিল বাড়িতে আসুক, তারপরে দুবাই থেকে আনা আইফোনটা ওর কাছ থেকে আদায় করব। আর সে আইফোন দিয়ে আমি লাইভ করব। লাইভ করে আপনাদেরকে আর পুরো পৃথিবীর মানুষকে দেখিয়ে দিব প্রবাসীর বউ কত স্ট্যান্ডার্ড হয়। আমি তো ভুলেই গেছিলাম, আমার তো আবার লাইভের সময় হয়ে গেছে। যাই, মেকআপটা করে নেই। বাইগান। দেখছো আম্মা, কথাবার্তা কইতে পারো সব ভুলভাল কথাবার্তা কয়। আর আইফোন না দিতেই যে অবস্থা, নতুন আইফোন পাইলে যে কি করব বুঝতেছো আম্মা? দূর, বাদ দে তো, ও একটা পাগল। হ্যালো মাই কিউট ফলোয়ার্স, আজকে আমি খুবই স্যাড। কি আর বলবো আমার লাইফের কথা। আমার হাজব্যান্ড দুবাই থেকে আসার পর থেকেই আমার এই প্রত্যন্ত গ্রামে ভাঙা ঘরে বন্দি করে রাখছে। এখানে নাই ভালো কোনো একটা ওয়াশরুম, নাই ভালো খাওয়ার ব্যবস্থা। সারাদিন শাশুড়ি আর ননদ আমার এদের বাড়ির সব হার্ড ওয়ার্কিং করায়। আই মিন, আমার এই সুন্দর ফেসটা পুরো কালা হয়ে যাইতেছে। আচ্ছা, তোমরা আমার জন্য সবাই পে করো, আমি যেন তাড়াতাড়ি এই জেলখানা থেকে মুক্তি পাই। বাই বাই। রিয়া, এসব তুমি কি বলতেছো? মিথ্যা কথা কেন কইতেছো মানুষের? মা তোমারে কোনো সাহায্য করে না, আর এই ঘর কি তুমি কারাগার পাবো? উল্টা পাল্টা কথা কইতেছো সব। ওহো জামিল, চিল। লাইভে এসে কত মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলতে হয়, আমি তো সেটাই করছি। আচ্ছা শোনো না, আমার কিউট জামাই, পরশুদিন না আমার এক বান্ধবীর সাথে মিট আপ আসছে, বুঝতে পারছো? ওইখানে তো পার্টি হবে, তো আমার না শাড়ি পরে যেতে হবে। তো আমাকে 50,000 টাকা দাও শাড়িকে। কত? 50,000 টাকা? এই 50,000 টাকা তোমার কাছে কিছু না রিয়া। গত 5 বছর পরে আমি এই বিদেশ থেকে আসলাম। তুমি কই আমার সাথে ভালো করে কথা কবা, কই আমার সাথে সময় কাটাবা, সেটা না করে তুমি সারাদিন টিকটক লাইভ আর বন্ধু বান্ধবী নিয়ে আসো। আচ্ছা, তোমার কি মনে হয় তুমি আমার কাছে 50,000 টাকা চাইবে আর আমি তোমারে দিয়ে দেবো? অনেক টাকা তুমি নষ্ট করছো। যখন যা চাইছো তখন তোমারে তা দিছি। তুমি আইফোন কিনছো, তুমি এসির মধ্যে থাকো, তুমি যখন যা চাও তখনই তোমারে তাই দেই। আর এখন আর আমি তোমারে কিছু দিতে পারবো না। প্রবাসীর টাকা কি গাছের পাতা যে ঝাঁকান দিলি পড়ে যাবে? ও মাই গড জামিল, তুমি আমাকে টাকা দেবে না? তুমি দুবাই থেকে লাখ লাখ টাকা নিয়ে এসেছো, আর আমি সামান্য তোমার কাছে 50,000 টাকা চাইছি, সেটা দিতে পারতেছো না তুমি। তুমি যদি আমাকে টাকাটা না দাও, তাহলে তো আমার বান্ধবীর সামনে আমি মুখ দেখাইতে পারবো না। তুমি কি জানো আমার বান্ধবীর জামাইরা ওনাদেরকে লাখ লাখ টাকা সেন্ডিং করে, আর তুমি কিপটামি করো সবসময় আমার সাথে। শোনো, নো মানি নো রিয়া, আমি আমার বাপের বাড়ি চলে যাব। যাও, তুমি এক্ষুনি তোমার বাপের বাড়িতে চলে যাও। তুমি কি আমারে বারবার ভয় দেখাও? শোনো, তোমারে ভালোবাসি দেখে আমি এতদিন কিছু কই নাই। মাথার গাম পায়ে ফেলে আমি তোমারে টাকা পাঠাইছি। এই 5 বছরে কত টাকা পাঠাইছি, সব টাকা উড়াই দিছো তোমরা। আর এখন কি ভাবতেছো আমি তোমারে আরো টাকা দিব? তোমার যেহেনে খুশি তুমি এনে চলে যাও, আমার কিছু যায় আসে না। ইস, তোমার গলার আওয়াজ তো পুরো লাউড স্পিকারিং। এভাবে বড় বড় চোখ করে তাকিয়ে আসছো কেন? টাকা দিবা না পরিষ্কার করে বলে দিলেই তো হয়। এত লেকচার দেওয়ার তো কিছু নেই। আই মিন, আমার কপালটাই খারাপ, এজন্য কিপটা দুবাই আলা প্রবাসীর সাথে আবার বিয়ে হয়েছে। আরে জামিল ভাই, কি অবস্থা? ভালো আছেন?
আমি ভালো আছি কাদ্দাস ভাই, আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যেতেছেন? বাজারে? হ্যাঁ, আমি একটু বাজার দিক যাচ্ছি। তা তোমার মুখের এই অবস্থা কা? 5 বছর পরে দেশে আইছো, একটু হাসি খুশি থাকবা, কিন্তু দেখে তো মনে হচ্ছে যে মন মরা। ঘটনাটা কি? ভাই কি আর বলবো দুঃখের কথা, আপনি তো কিছুটা বুঝতে পারছেন যে আমার পরিবারে অনেক ঝামেলা চলতেছে। ওই যে ওই দিন বাড়িতে গেলেন, আপনার সাথে কি ব্যবহারটাই না করলো ভাই, তার জন্য আপনার কাছে আমি ক্ষমা চাই। আরে আমার কথা বাদ, আমি গ্রামের লোক, আমি কেন এইসব কথা কি গায়ে লাগে? কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার তো ভিতরের ব্যাপারটা ভালো ঠেকতেছেন। তুমি কোনো বিষয় নিয়ে কি ফাইসে গেছো না? ভাই আপনি তো আমার মনের কথা ধইরা ফেলাইছেন, আমি সত্যি ফাইসা গেছি ভাই। বাড়ির মধ্যে খালি অশান্তি আর অশান্তি ভাই। এই যে আমার বউ সারা দিন খালি রং ঢং করে ভাই, ওই এইটুক বুঝতে চায় না আমি বিদেশ থেকে এত কষ্ট করে টাকা পয়সা পাঠাইছি, দেশে আসছি একটু শান্তিতে থাকবো, ঠিকভাবে ঘুমাবো, খাওয়া দাওয়া করব, সারা দিন সে রং ঢং করে, কি ভিডিও টিডিও করে ভাই, আমার আর ভালোই লাগে না ভাই। আর ওইদিকে আমার মা, সে একটু ভালো থাকবে তাও না, সে আমার বোনের সাথে সারা দিন ঘট ঘট করতেই থাকে। আর আমার বউ কি করে জানেন, সব সময় কয় এসি লাগাও, ভালো টিভি আনো, স্ট্যাটাস। ভাই আমি বড় যন্ত্রণার মধ্যে আছি ভাই, কি যে করব কিছুই বুঝতে পারতেছি না। জামিল, বড় ভাই হিসাবে তোমার একটা কথা বলি, তোমার বউ আসলে স্বাভাবিক নেই। ও তো সারাদিন লাইভই থাকে, সারাদিন টিকটক করে, নাচাকুচা করে। এটা তো একটা গ্রাম, এই জায়গায় তো একটা সমাজ আছে। একটা বোন, তার যদি সংসারের প্রতি বিন্দু মাত্র মায়া না থাকে, দরদ না থাকে, সেই সংসারে তো উন্নতি হয় না। ভাই আপনার কি মনে হয় আমি ওরে বুঝাইনি? আমি ওরে অনেক বুঝাইছি, কিন্তু ও কি বলে জানেন, আমারে বলে আমি নাকি খ্যাত, আমি নাকি চিপ মেন্টালিটি। আর আমার কি ভয় দেখে জানেন, আমি কিছু উল্টাপাল্টা কথা কইলি তারে শাসন করতে গেলে সে বলে খবরদার, আমি কিন্তু সব জামা কাপড় নিয়ে বাপের বাড়ি চলে যাব। আমি এখন কি করব বলেন কাদ্দাস ভাই? হুমকি দিলে দিক, কিন্তু তোমারে কিন্তু শক্ত হতে হবে। শক্ত না হইলে ওরা কিন্তু ওই পথের থেকে তুমি ফিরিয়ে আনতে পারবে না। প্রবাসীর রক্ত পানি করা টাকা, কত কষ্ট করে এই টাকা ইনকাম করছো, এই টাকা যেন তেনভাবে নষ্ট করতে দিয়ে না। সময় থাকতে থাকতে ওরা ফিরাও, নাইলে কিন্তু পরে পস্তাবা, তখন হাজার কান্দেও কুল পাবা না। আপনি ঠিক কথাই বলছেন, আমি যদি কঠোর না হই তাহলে আমার সংসারটা ভেঙে যাবে। না ভাই, এখন থেকে আমার একটা কঠোর সিদ্ধান্ত নিতে হইব, আর এই কঠোর সিদ্ধান্ত নিলে ওরা আমি সোজা করতে পারবো। এই তো পুরুষ মানুষের মতো কথা বলছো। যাও, মাথা ঠান্ডা রেখে কাজ করো, আল্লাহ ভরসা। ঠিক আছে ভাই, গেলাম। উফ, আজকে বাজারে নতুন একটা লেডিস পার্লার খুলেছে, সেখানে আমার বান্ধবীদের সাথে আমার অ্যাপার্টমেন্ট আছে, কুইকলি যেতে হবে। টাইম ইজ মানি, ইউ নো। শোনো রিয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা রিয়া, আমি বিদেশে যাওয়ার সময় ব্যাংক থেকে 3 লাখ টাকা লোন নিয়েছিলাম। প্রতি মাসে তোমার আমি টাকা পাঠাইছি, আমি বলছি লোনগুলো শোধ করে দাও। তুমি কি লোন শোধ করছিলা? মনে হয় তো করো নাই। এই যে দেখো, ব্যাংক থেকে নোটিশ আসছে, আমারে বলছে আমি যদি টাকা শোধ না করি তাহলে আমার নামে মামলা হবে, পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে। তুমি কি লোন শোধ করো নাই? সকাল সকাল কিসের বোরিং নিউজ দিচ্ছ? কিসের ব্যাংকিং নোটিশিং? দেখো, আমার হাতে না সময় নেই, আমাকে যেতে হবে। এসব নিয়ে আমার কাছে মাথা ঘামানোর কোনো টাইম নেই। সময় নেই মানে? সব সময় এই কথা বললে হবে নাকি যে তোমার সময় নেই, তুমি তোমার কাজে ব্যস্ত? আচ্ছা তুমি কি বুঝতে পারছো, এই লোন যদি আমি শোধ না করি তাহলে আমার দুবাই যাওয়ার ভিসা বাতিল হইতে পারে, আমার কত ক্ষতি হবে সেটা বুঝতে পারছো? আচ্ছা প্রতি মাসে যে আমি তোমার 25,000 করে টাকা দিছি লোন শোধ করার জন্য, তুমি সেটাকে দিয়ে কি করছো? উফ জামিল, স্টপ ইউর শাউটিং। ওই সামান্য কিছু টাকা দিয়ে আমি পার্লারের খরচ দিয়েছি, আমার বান্ধবীদেরকে ট্রিট দিয়েছি, আর অনলাইন থেকে কিছু ব্র্যান্ডেড কসমেটিক কিনেছি। আমি একজন প্রবাসীর বউ, আমার সাজা শখ থাকতে পারে না। আর ব্যাংকের লোন, সেটা তো তুমি বুঝবে। দেখো, আই এম ভেরি লেটিং, আমার বান্ধবীরা আমার জন্য ওয়েটিং করছে, সো আমাকে যেতে হবে না? রিয়া, লোনটা আমার, আর তুমি শখ পূরণ করো। আচ্ছা রিয়া, তুমি তো স্বার্থপর কেন আমারে বলো তো? আমি যে তোমার স্বামী, আমার প্রতি কি তোমার দয়া মায়া কিচ্ছু নাই? উফ প্লিজ, এত লেকচার দিও না তো। আমার এমনিতে অনেক লেটিং হয়ে যাচ্ছে,
আমার আবার কুইকলি যেতে হবে। আর শোনো, আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবে। আমি আবার আসার সময় টায়ার্ড হয়ে যাবো না, তখন তো লাগবে। ঠিক আছে বেবি, আমি আসি, বাই বাই। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি এখন যাচ্ছি হচ্ছে পার্লারে মেকআপ করার জন্য। মেকআপ না করলে কি হয় বলুন তো? আমাদের এই যে জামিলির বউ, এটা শুরু করছে গ্রামে। তো গ্রামে বসবাসের পরিবেশই থাকলো না। ঠিক বলছিস, বিশ্রী একটা অবস্থা, দেখলে গায়ের মতো জ্বলে। কি ভিডিও করে, লাইভ করে। আসসালামু আলাইকুম ভাবি। জামিল ভাইয়ের বউ না? এক্সকিউজ মি, আপনি আমার রাস্তা থেকে সরে দাঁড়ান। আই মিন স্ট্যান্ডিং। কারণ থেকে সরে যান। আপনার মতো থার্ড ক্লাস আনকালচার লোকের সাথে কথা বলার টাইম আমার নেই। শুনুন, আপনার মুখটা সকাল সকাল দেখে সারাদিন আমার বোরিং যাবে। ভাবি, আমি তো আপনার সিনেমা, আমি তো এই গ্রামেরই সওয়াল। সবার সামনে এইভাবে আমার অপমান করলেন। আপনাকে থার্ড ক্লাস বলবো না তো কি ফার্স্ট ক্লাস বলবো? আপনার গা থেকে এখনো সস্তা বিয়ের গন্ধ আসছে। আমার বান্ধবীরা যদি আপনার সাথে আমাকে কথা বলতে দেখে, তাহলে কি আমার রেপুটেশন, ও মাই গড সরি, তাহলে কি আমার মান সম্মান থাকবে বলুন তো? জামিল দুবাই থেকে লাখ লাখ টাকা এনেছে। আমার স্ট্যান্ডের সাথে আপনার স্ট্যান্ড কখনোই মিশবে না। So, আপনি কখনো আমার রাস্তার সামনে আসবেন না। গেট আউট, ডোন্ট টকিং উইথ মি। আপনাদেরকে একটু হোল্ডে রেখে দিয়েছিলাম, কারণ একটা সস্তার লোক, তার গা থেকে বিড়ির গন্ধ আসতেছিল। সে আমাকে রাস্তার মাঝখানে আটকে কত কিছু বললো। তো এইসব মানুষের সাথে কথা বলে কি টাইম নষ্ট করা যায় বলুন তো? যাই হোক, আমি আমার কাজে ফিরে যাই। কাদ্দাস ভাই, দুবাই আলীর বউ তো আপনার মান সম্মান পুরো ধুইয়া দিয়ে গেল। শোন, এই অপমানের শোধ যদি আমি না নিই, আমার নাম কাদ্দাস না। জামিল দেশে আইছে না, জামিল রে দিয়ে ও সব অহংকার আকাশ থেকে মাটিতে মিশাই। সবাই ওরা চরম শাস্তি দিতে হইব। চলুন। ওমা, মাগো, ওমা, আমার অনেক বুকে ব্যথা করতেছে মা। মা, কি হয়েছে তোর? আমার অনেক বুকে ব্যথা করতেছে মা। কি কইতাছিস? কি হয়েছে বাবা? বাবা, বাবা কি হয়েছে তোর? এমন করতেছিস কেন? কি হইলো আমার পোলাটার? তো বুকে ব্যথা করতেছে। আমি তো দেখ না তোর ভাইয়ের কি হয়ে গেল গা। আম্মা, আমি তো বুঝতেছি না। ভাইজান তো বুকের মধ্যে হাত দিয়ে বসে আছে, মনে হয়েছে বুকে কোনো ব্যথা করতেছে। আমি তাহলে দৌড়ে বাসা থেকে ডাক্তার কাকে ডেকে নিয়ে আসি। যা তাহলে। তুমি দেখো কি হয়েছে বলুন তো? আপনারা এভাবে চিৎকার করছেন কেন? আমি শান্তিতে লাইভটাও করতে পারতেছি না। আর জামিলের কি হয়েছে? আমার পোলাটা অসুস্থ। আমার পোলাটা বুকের ব্যথা কি করতেছে। ও বাবা, দেও না, জামিল কেমন করতেছে। ওর নাকি বুকে ব্যথা করতেছে। তুমি যাও, এক গ্লাস পানি নিয়ে আও। আমার পোলাটা একটু পানি খাওয়াই দাও, ওর বুকটা একটু বোলাই দাও। ও নো আম্মু, এই সময় পানিটা নিয়ে দেওয়ার কোনো দরকার নাই। দিস ইজ আ ভেরি মেমোরেবল অ্যান্ড স্যাড মোমেন্ট। দেখেছো জামিল কিভাবে বুকে চাপ দিয়ে ধরে আছে? এই সিনটা যদি আমি আমার ক্যামেরায় বন্দি না করি, তাহলে তোমার ফলোয়ার্সরা বিশ্বাসই করবে না। আসো, আমরা সবাই ছবিটা তুলে ফেলি। আম্মু রেডি হও। আম্মা, দেও না। এখন একটা স্যাড স্ট্যাটাস দিয়ে দিই। মাই হাজবেন্ড ইজ সিকিং, হার্ট ইজ ভেরি পেইনিং, ইটস স্টেটিং, প্লিজ প্রে ফর হিম, হ্যাশট্যাগ
হ্যাশট্যাগ স্যাড লাইফ, হ্যাশট্যাগ দুবাইওয়ালা হাজব্যান্ড। এখন বড় একটা কালো হার্ট ইমোজি দিয়ে দিই। এখন শুধু কমেন্টসের উপর কমেন্টস আসবে, ভিউ হইব। আমি মরে যাইতেছি, আর এই মেয়ে ফেসবুকে লাইভ করতেছে, ওর বোন বলতে কিছু নাই। বাবা আমার বুকে ব্যথা করে, মা। দূরাও তুমি এখান থেকে। তোমার এই মরার ফোন লইয়া সারাক্ষণ ব্যস্ত থাকে। আমার পোলাটা বুকের ব্যথায় মরে যাইতেছে গা। আর এখানে এসে একটা জাদুর বাক্স লইয়া ফোন ফোন, যাও আমার সামনে থেকে। এক্সকিউজ মি আম্মু, তোমরা তো গ্রামের মানুষ, এই ডিজিটাল মেন্টালিটি তোমরা বুঝবা না। ধুর, মেসেজটাই পুরো হট করে দিলা। যাই বারান্দায় গিয়ে কমেন্ট চেক। আল্লাহ, কত কমেন্টস আসতেছে! আমি বারান্দায় গিয়ে কমেন্ট চেক করি। এটা কি মানুষ না জানোয়ার, আল্লাহ জানে। আমার পোলাটা মরে যাইতেছে, আর কি শুরু করে দিচ্ছি। আবার তুমি চিন্তা করো না, আমি দৌড়ে যেতেছি, এক্ষুনি ডাক্তার লই আমু। যা তাড়াতাড়ি যা। বাজার বাজার তোর কিছু হইব না, ওখানে তোর ডাক্তার চাচা করবো, কিছু হইব না তোর। আল্লাহ আমার পোলাটা সুস্থ করে দাও আল্লাহ। আরে মিতু, কই যাস? তুই এইভাবে দৌড়াচ্ছিস কেন? কাদ্দাস ভাই, আমার ভাই, আমার জামিল ভাইয়া। আরে জামিলের কি হয়েছে এটা বলবি তো? ভাইজান হঠাৎ করে বুকের মধ্যে হাত দিয়ে বিছানার মধ্যে ধপাস করে পড়ে গেছে। কি করস? মাথা দিয়ে ঠান্ডা ঘাম ঝরতেছে। আমি তো ভাইয়ের পাশে বয়ে বয়ে কান্নাকাটি করতেছে। আমি কি করবো বুঝতেছি না। আমি ডাক্তার কাকারে ডাকতে যাইতেছি। এখন তুই মেয়ে মানুষ, তুই তো তোর তো বাজারে যেতে অনেক সময় লাগবে। আচ্ছা তুই বাড়ি যা, আমি বাজার যাই ডাক্তার পাঠাচ্ছি এখনই। কি কি কইতাছেন কাদ্দাস ভাই? ওই দিন ভাবি আপনারে এত বড় অপমান করলো, তারপরে আপনি আমগুল লেগে। আরে তুই বিপদের সময় ওইসব কথা তুলিস কিন্তু, আর এগুলো কোনো ব্যাপার না, এগুলো হয়েই থাকে। তুই বাড়ি যা, আমি এখনই যে বাজার থেকে ডাক্তার পাঠাচ্ছি। যাই তোর ভাইয়ের পাশে থাক, আমি বাজার থেকে ডাক্তার নিয়ে আসতেছি, এখনই যাচ্ছি, দ্রুত যা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রে সাজিয়া, আমি তো জামালকে রাজি করে ফেলছি। আমরা সামনের মাসে দুবাই ট্যুরে যাচ্ছি। আমি যখন দুবাই বুর্জি খলিফার সামনে আইফোন নিয়ে লাইভে যাব না, আমার ফেসবুক ফলোয়ার্সরা সবাই ব্লাস্টিং হয়ে যাবে। আই মিন, আমার এই গ্রামের লাইফটা না আর সহ্য হচ্ছে। ও মাই গড জামিল, হোয়াট ইজ দিস? তুমি আমার ফোনে এভাবে ক্যাচিং করলে কেন? ইউ আর সো ভেরি মেন্টালি। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোর এই রং ঢং, এই পাগলামি আমি 5টা বছর সহ্য করছি, আর তোর এই রং ঢং পাগলামি আমি সহ্য করতে পারতেছি না। অনেক হয়েছে। জামিল, মুখ সামলে টকিং করো। তুমি কার উপর চিৎকার করছো? আমি তোমার ওয়াইফিং। চুপ, একদম চুপ। তোর মুখ থেকে আমি আর একটা ইংরেজি শুনতে চাই না। এই, তুই নিজের কি ভাবিস? দুবাই এলার বউ? তুই লাইভে এসে বলিস এই বাড়ি তোর কাছে জেলখানা? তুই অনেক বড় মেমসাব হয়ে গেছিস। আর তুই কি ভাবিস আমি এসি রুমে বসে অনেক অনেক টাকা কামাই? আরে দুবাইতে 50 ডিগ্রি সেলসিয়াস রোদের মধ্যে মাথার ঘিলু পানি হয়ে যায়। ওইখানে আমি মাথার গাম পায়ে ফেলে কাজ করি। কি করি জানিস? ইট সিমেন্ট বালু এগুলো মাথায় নিয়ে আমার কাজ করতে হয়। আর সেই কষ্টের টাকা দিয়ে তুই কি করিস? তুই ফুটেন কি করিস? পার্লারে যাস, এসি ব্যবহার করিস, আইফোন ইউজ করিস। তুই কি ভাবিস আমি অনেক বড় জমিদার? আমার টাকাগুলোর এইভাবে তুই নষ্ট করিস? আমার পরিশ্রমের অর্জন করা প্রতিটা টাকা অনেক কষ্টের টাকা। এই টাকা সব তুই উড়িয়ে দেস। জামিল, তুই একটা কথা বলি না। তুমি আমার জন্মদাত্রী মা রেখো কাজের বুয়া, আর আমার কলিজার টুকরা বোন রেখো থার্ড ক্লাস। তুমি বলে গেছো সেদিন আমি বুকের ব্যথায় কাতরাইতেছি। তুই সেখানে লাইভ করতেছো। তুই একটা ডাইনি, তুই একটা রক্ত। শোন, তোর মতো মেয়ের সাথে আমি আর সংসার করব না। তোরে আমি ডিভোর্স দিয়ে দেব। আর শোন, লাস্ট একটা সুযোগ দিতেছি। যেহেতু তোরে আমি ভালোবাসছিলাম, যদি তুই ভালো হইয়া এই বাড়ির লক্ষ্মী বউ হইতে পারিস,
বাড়ির সমস্ত কাজ করতে পারিস, আমার মা বোনদের সম্মান করতে পারিস, তাহলে এই বাড়িতে থাকবে। সেটা যদি তুই না পারস, তাহলে খুব সুন্দর করে তোর ব্যাগটা গুছাইয়া তোর বাপের বাড়িতে চলে যাবি। আমি ডিভোর্স লেটার পাঠাই দেব। তোর অনেক অহংকার সহ্য করছি আমি। তোর মতো অহংকারী মেয়ের আমি নিজেও সহ্য করতে পারতেছি না। তোর মতো অহংকারী মেয়ের মুখ আমি আর দেখতে চাই না। আমার বাড়ি থেকে তুই বের হয়ে যাবি। কি রে মা, কলেজে যাবি না? হ মা, কলেজে যাবো তো, আর একটু সময় আছে, লেগে বসে আছি। ও আচ্ছা, তোর ভাবিরে দেখতেছি না, তোর ভাবি কই? ভাবি রে না দেখলাম, বুঝছো মা, ওইদিকে ঘর বাড়ির কাজকর্ম করতেছে। কি কইতাছস? বৌমা ঘরের কাজ করতেছে? কি কইতাছস? সূর্য আজকে কোন দিকে উঠছে? আম্মা, দুপুর আজকে কি রান্না করব? তুমি রান্না করবা? তুমি নাকি ঘরের কাম করছো? সত্যি? মা, ঘরের কাজ করছি। আপনার পছন্দের ইলিশ মাছ রান্না করে। তুমি রান্না করে আমাকে খাওয়াইবা? হাসা কইতাছো? কি রে, আমি কি স্বপ্ন দেখতেছি? না আম্মা, ভাবি তুমি সত্যি আম করে রান্না করে খাওয়াইবা? হ্যাঁ, আমি রান্না করব তোমাকে লাইগা। জামিল দাঁড়াও। জামিল, প্লিজ তুমি আমার মাফ করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পারছি গত এক সপ্তাহে। তুমি সেদিন যখন আমার ডিভোর্সের কাগজ দেখাইলা, আমি অহংকার করে এই বাড়ি থেকে চলে যেতে চাইছিলাম। আমি যখন বাবা মারে কল দিয়ে বললাম জামিলের সব টাকা পয়সা শেষ হয়ে গেছে, ব্যাংকের নোটিশ আইছে, ওইখান থেকে আর কোনো টাকা পয়সা পাইবো না, তখন আমার বাবা আমারে নিষেধ করে দিছে ওই বাড়িতে যাইতে। আমারে কইছে টাকা ছাড়া আমার কোনো মূল্য নেই। অথচ জাগো আমি তুচ্ছ তাচ্ছিল্য করছি, সেই মা আর মৃত্যু দুজনে আমার সবসময় পাশে থাকছে। মা আমার মাথায় সবসময় হাত বুলাই দিছে, আমারে খাওয়াই দিছে। মৃত্যু আমার জড়াই ধরে সান্ত্বনা দিছে। আমি বুঝতে পারছি আসল আপন কারা। আসলে প্রবাসীদের টাকা বাতাসে ওড়ে না, মরুভূমির বালিতে রক্ত পানি করা টাকা। আমি তোমার আজকে কথা দিতেছি, আমি আর কোনোদিন ভুলভাল ইংরেজি বলবো না। তুমি আমার সেদিন বলছিলে না ডিভোর্সের কথা, তুমি আমার আর কোনোদিনই ডিভোর্সের কথা কইও না। এখন থেকে আমি তোমার কথা মতোই চলবো, আমি আর কোনো পাগলামি করবো না। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, এটাই অনেক। 5টা বছর প্রবাসে ছিলাম, যত টাকা পয়সা কামাইছি, যাই করছি, তার চাইতে অনেক বেশি পাওয়া কি জানো? তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, এটাই আমার কাছে অনেক বড়। মা, আপনিও আমারে মাফ করে দেন। আরে পাগলি মাইয়া, নিজের লোকের কাছে নিজেরা কোনোদিন ক্ষমা চায়? তুমি তো হইলে আমার মাইয়া, আমার বাড়ির বউ না। একদম ঠিক কথা কইছে আম্মা। ভাবি আজকে থেকে আমাদের এই বাড়িতে কোনো কান্নাকাটি হইব না, খালি হাসি আর হাসি। চলো এই খুশিতে আমরা সবাই মিলে একটা লাইভে যাই।